তুই দুনিয়াতে এসেছিস কি আমার সবকিছু ছিনিয়ে নিতে? এত অ্যাটেনশন সিকার কেন তুই? যেখানে যাবি সেখানেই তোর পেছনে পেছনে সারা দুনিয়া ঘুরবে কেন? এইটুকুনি মেয়ে পেটে তোর এত বিদ্যে, এইটুকুনি বলছি কি জন্য? জুটিয়ে তো ফেলেছিস একটা বড় লোকের ছেলে। আর কত ছেলে লাগবে তোর? হ্যাঁ, আর কত? একটা কথা কি জানিস তো, আল্লাহ একদম সঠিক বিচার করে, একদম সঠিক। এই তো দেখ না, যেমন তোকে এক পুরুষে মন ভরে না, তেমন তোর স্বামীও দেশ বিদেশে মেয়ে নিয়ে ঘুরে বেড়াই আর তোর কাছে দুনিয়ার সাধু হয়ে থাকে। প্রথমে ভেবেছিলাম তোর কোনো দোষ নেই, তো সবকিছু জানা উচিত। এখন তো দেখি আমি আজন্মার বোকা আর নির্বোধ। তোর অনেক গুণ রে নিশি, অনেক। আপু, একদম আমি আপু ডাকবি না, আমি তোর কেউ না, কেউ না। তুই জন্মানোর পর থেকে আমি আম্মুকে কাছে পাইনি। আমার সব জিনিস আগে তুই ব্যবহার করতি। তোর কিছু হলে বাড়ি শুদ্ধ লোক হুড়োহুড়ি করে, আর আমার মামি তোকে সহ্য করতে পারতো না বলে আম্মা অলওয়েজ তোকে নিজের কাছে রাখতো। আর মামা কথা তো বলাই বাহুল্য, সবাই তোকে এত কেন ভালোবাসবে? তুই কি ফেরেশতা? ভাবতাম মামি চক্ষু শুনল তুই, কিন্তু না, মামিও তোকে ভালোবাসতো। তুই সবার অগোচরে তোকে দেখতো, বলেন তো তুই ঘুমালে তোকে বুকের সাথে মিশিয়ে বসে থাকতো চুপচাপ। তুই যখন বড় হলি তখন আমার হাতে এটা ওটা দিয়ে আম্মার কথা বলে পাঠাতো তোর কাছে, আমি দিতাম না। মনে আছে তুই যখন চাইতি আমি বলতাম মামি দিয়েছে, তোকে দিতে বারণ করেছে। তোকে কেন সবাই ভালোবাসবে? আপাও তেমন ছিল, আমি রাগ করলে আমাকেই বোঝাতো তুই ছোট। দুজন সমান অপরাধী থাকা সত্ত্বেও তুই কেন শাস্তি পেতি না? কিন্তু আমি ঠিকই পেতাম। একবার সাইকেল থেকে পড়ে পা কেটে ফেললি তুই, আম্মা আমায় মারলো, মামা ধমক দিয়ে দিল, অথচ আমার কোনো দোষ নেই। তোর নিজের কারণে তুই ব্যথা পেয়েছিস, অথচ শাস্তি পেলাম আমি। কেন তোকে দেখে রাখিনি? তোকে আমি কেন দেখে রাখবো? কেন? তুই আমার কেউ না। আমার কাছে আমি কিছু চাইলে তার কোনো গুরুত্ব নেই, অথচ তুই মুখ ফুটে বলার আগেই সবকিছু হাজির। এই ভোলা ভালা চেহারা দিয়ে তুই ভুলিয়ে রেখেছিস সবাইকে। একটা কথা মনে রাখিস, তুই আমার সব জিনিসে ভাগ বসানো এক অযাচিত ব্যক্তি। তুই কেউ না, তুই আমার, বুঝেছিস? তুই জন্মগত ভাবেই পরগাছা, বড় হয়েও তেমন হয়ে গেলি। আপাকে দেখে যাও ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেললি। এখন পড়েছিস কলেজের স্যার নিয়ে, তোর লজ্জা করে না? তোর আবার কিসের লজ্জা? আমিও যে কি বলি। তবে বিচার তো হয়েছেই তোর, ছবিগুলো নিশ্চয়ই দেখেছিস। বিয়ের পরও তোর স্বামী পরনাইতে আসক্ত, দেশ বিদেশে এই 5 তলা হোটেলগুলোতে রাত কাটিয়ে আসছে, আর তুই সেই স্বামী সুহাগে ডগমগ খাচ্ছিস। আর কিছু না বলে তার ছেলের হাসি হেসে বেরিয়ে পড়লো তাহিয়া, আর পেছনে রেখে গেল ক্ষত বিক্ষত একজনকে। ঝরে যাওয়া ফুলের মতন করে মেঝেতে লুটিয়ে পড়ে সে। আহিলকে ঘিরে অনেক কিছুই সামনে এসেছে তার, আর তার কাছে অভিনব কিছু না, কিন্তু সেই ছোটবেলা থেকে যে অভিযোগগুলো মাকে ঘিরে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিল তা যেন এক এক করে ঝরে পড়ছে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে নিশি। মাকে যে তার খুব প্রয়োজন, আর যে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না নিজেকে। এই দুনিয়া বড্ড বেইমান, বড্ড বেশি বেইমান। পত্রিকায় বিনোদন পৃষ্ঠায় শীতকালীন পোশাক পরিচ্ছদের ফটো সেশনের জন্য সুহানা নিশিদের ভার্সিটির ক্যাম্পাসে এসেছে। এক রাউন্ড ফটো সেশনের কস্টিউম চেঞ্জ করে সবেমাত্র ভ্যান থেকে নেমেছে সে। ঠিক তখনই দূর থেকে নিশিকে দেখে এগিয়ে গেল তার দিকে সুহানা। কেমন আছো ঈশিতা? নিশির সামনে দাঁড়িয়ে ফুট করে সুহানাকে দেখে ঘাবড়ে গেলেও ক্রমেই চুয়াল শক্ত হয়ে এলো তার। পাশ কেটে চলে যেতে চাইলেও আটকে দিল সুহানা। তুমি কি আমাকে ইভেন্ট করছো? আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। এইভাবে কথা বলছো কেন? আমি তো। আর দাঁড়ালো না নিশি, ধূপধাপ পা ফেলে চলে গেল ক্লাসে। সুহানা হাঁ হয়ে আছে নিশির এমন ব্যবহার দেখে। কি হয়েছে কি মেয়ের? এমন উদ্ভট। আর মেকআপ করা আসতেই সুহানা আবারও তার কাজে ফিরে গেল। তাড়াহুড়ো করে কফি শপে ঢুকে বেশ খানিকটা অবাকই হলো ফারাজ। লাঞ্চের আগে একবার রাউন্ডে গিয়েছিল রোগীর আপডেট নেওয়ার জন্য। এর মধ্যেই সুহানা জরুরি তলব তার ঠিকানা দেওয়া কফি শপে যেন যত দ্রুত সম্ভব পৌঁছে যায়, আর বিস্তারিত সবকিছু সামনাসামনি বলা হবে। কোনো প্রকার দেরি যেন না হয়। তবে দেরি হয়েছে হসপিটালের ঠিক বিপরীত পাশের কফি শপ হওয়ায় বেশ জ্যামের মুখোমুখি হয়েছে। এদিকে আসতে পেরেছে ফারাজ।
তবে মূল কথা সেইটা না। মূল কথা হলো সুহানার পাশাপাশি নিশিও বসে আছে। আর নিশিকেই বা সুহানা কোথায় পেল? বিচলিত মনে এগিয়ে গেল ফারাজ টেবিলের দিকে। চারকোনা টেবিলের তিন কোনায় তিনজনে বসে আছে চুপচাপ। ফারাজই প্রথম মুখ খুলল। সেই ফটো সেশনটা ওর ইউনিভার্সিটিতে। এদিকে ওদের এসব কথাবার্তা নিশির কাছে চরম বিরক্তিতে গিয়ে ঠেকেছে। এক প্রকার মুখ খেয়ে আছে সে সুহানার প্রতি, কিন্তু নিশি ধৈর্য ধরে আছে, কারণ মুখ খুলেই কিছু একটা বেফাস কথা বলে বসবে সে। ফারাজ, তোমাকে দেখেছি আমি খুব দরকারি কথা বলার জন্য, আর আমার সেই দরকারি কথা নিশিকে বাদ দিয়ে নয়। তাই আমি তোমাদের দুজনকে এক করতে চাইছিলাম। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, তার জন্য আমি খুবই দুঃখিত। কিছুটা দম নিয়ে ফের শুরু করলো সুহানা। মিস্টার মাহমুদ এর সাথে পরিচয়টা আমার আগে থেকে, এবং সেটা ফারাজের সাথে পরিচয়ের পূর্বে। মিস্টার মাহমুদ আর আমি জার্মানি একই ইউনিভার্সিটিতে আলাদা বিভাগ থেকে পড়াশোনা শেষ করছি, এবং তার সাথে আমার একাডেমি ডিফেন্স ইন্ডিয়ান 3 ইয়ার্স। এই ব্যাপারটা ফারাজের জানা থাকলেও নিশিতা জানে না, আমি প্রায় শিওর। উত্তরে নিশি ইশারায় মাথা দুলিয়ে হ্যাঁ বলল। নিশি বিনিময়ে মুচকি হাসি দিয়ে একবার ফারাজের দিকে তাকালো সুহানা। তবে মিস্টার মাহমুদের সাথে আমার পরিচয়টা কিভাবে হয়েছে সেটা ফারাজও জানে না। বলা হয়নি বা সময় পাইনি, এমন কিছুই না। আমি ইচ্ছে করে সেই অতীতকে টেনে আনতে চাইনি, তবে আজ মনে হচ্ছে বলাটা খুবই প্রয়োজন। ফের দম নিয়ে শুরু করলো সুহানা। জার্মানি গিয়েছি সবেমাত্র মাসখানেক। অ্যাডমিশন কনফার্মের পরে ক্লাস শুরু হতে আরও প্রায় সপ্তাহখানেক। ওখানে কয়েকটা মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারপরে স্থানীয় এলাকাগুলো ঘুরে ফিরে দেখাতে লাগলো তারা আমাকে। তার মানে একদিন ঘোরাঘুরি করে যে যার মতন আলাদা হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। কারণ আমার সাথে যারা ছিল তারা প্রায় আমার থেকে 2 স্টেশন আগে নামবে। স্টেশন থেকে ইউটার্ন নিয়ে একটা আবাসিক এলাকা পেরিয়ে মেন রোডের বাঁদিকে ছিল আমার বাসা। ভাড়া থাকতাম। আবাসিক এলাকা অর্ধেকটা পার হবার পরেই আচমকা আমার সামনে 7-8 জন ছেলে ঘিরে দাঁড়ালো। কিছু বোঝার আগে পেছন থেকে কেউ একজন ধরে কোথাও নিয়ে যাচ্ছিল। আমি হাত পা ছোড়াছড়ি করেও রেহাই পাচ্ছিলাম না। তবে মহান আল্লাহ সেদিন আমার সহায় ছিলেন। যে বাড়ির পেছনে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছিল মিস্টার মাহমুদ এর বাড়ি। তিনি এবং তার কিছু ফ্রেন্ড আমার চিৎকার চেঁচামেচি শুনে আমাকে উদ্ধার করেন, এবং সেই ছেলেগুলোর মধ্যে থেকে 4 জন ছেলেকে আটকে পুলিশে দেওয়া হয়। খুশি হলো কথাখানি সত্যি যে সেদিন আমি গ্যাংরেপ হতাম, যদি না মিস্টার মাহমুদ আর তার বন্ধুদের নিয়ে আমাকে রেস্কিউ না করতো। এবার দীর্ঘশ্বাস ফেলে নিজের কোলের উপর রাখা খামটা হাতে নিল সুহানা। একে একে প্রতিটা ছবি তাসের মতন করে টেবিলে রাখলো সাজিয়ে। প্রতিটা ছবিতেই আহিলা সুহানাকে দেখা যাচ্ছে। কখনো হাতে হাত রেখে কথা বলছে আর সুহানা কাঁদছে, আবার কোনোটাতে তার মাথায় হাত রেখে কিছু একটা বলছে। তবে সবগুলো ছবির স্বাভাবিকতা নষ্ট হয়ে যাচ্ছে একটা ছবিতেই। সেই ছবিতে সুহানা আহিলকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। প্রতিটা ছবি এক অ্যাঙ্গেল থেকে তোলা, কিছুটা ঝাপসা হয়েও সবকিছুই বেশ স্পষ্ট। নিশি ভাবলেশীনভাবে বসে আছে এখন। ফারাজ কিছুটা উৎসুক হয়ে ছবি দেখছে, কিন্তু হাতে নেয়নি। দেখতে চেক করো তো ফারাজ, তুমি তখন আমেরিকায় ছিলে। আমি গিয়েছিলাম তোমার কাছে কিছুদিনের জন্য। সেখান থেকে ফিরে আমি 2টা শিডিউল পিছিয়ে দিয়েছিলাম। তোমার শত শত ব্যস্ততা যেন গ্রাস করে দিচ্ছিল আমায়। তোমাকে পাওয়ার আশায় তোমার কাছে ছুটে গিয়েও আমি নিরাশ আশাহত হয়ে দেশে ফিরে এসেছিলাম। এত রাগ, এত অভিযোগ জমা হয়েছিল তোমার উপর যে বলার বাইরে। মিস্টার মাহমুদ ছিলেন তার আউটডোরের কাজে। আমারও পেছনে দেওয়া শিডিউল কিছুটা বাধ্য হয়ে শুরু করতে হয়েছিল। কাকতালীয়ভাবে আমার শুটিং এর দৃশ্য সেখানেই ছিল, আর বাকিটা চিটাগাং। কাজ শেষ করে ওনার ফার্ম হাউসে গিয়েছিলাম। সেখানে এর আগেও গিয়েছিলাম আমি ফারাজের সাথে। আমাদের ব্যাপারে সবকিছু মিস্টার মাহমুদের জানা। কিছুদিন আগে যে আমি ফারাজের সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম সেটাও তিনি জানতেন। সেদিন ওনাকে দেখে
আমার কি হলো জানি না, জড়িয়ে ধরলাম পেছন থেকে। আমার কোনো বড় ভাই নেই নিশিতা। সেদিন ওই ঘটনার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাকে নিজের ভাইয়ার আসনে বসিয়েছিলাম। আমার অন্তরে মিস্টার মাহমুদকে নিয়ে কোনো কালিমা নেই নিশিতা। সেদিন আমাকে অনেক বুঝিয়েছিলেন তিনি। আমার সামনে তো ফারহাজকে ফোন দিয়েও বকাবকি করেন। কান্নাকাটি করছিলাম যখন আমি তোমার কথা বলছিলেন। সারাদিন নাকি সেদিন তোমার সাথে কথা হয়নি তার। আমাকে বুঝিয়ে সুঝিয়ে হুট করে গাড়ি চাবি নিয়ে আমাকে থাকার কথা বলে বেরিয়ে পড়লেন। আমি যখন পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম, ওনার নাকি মনে হয়েছিল তুমি সারফেস দিতে সিলেট চলে এসেছো। আমার সাথে তোমাকে নিয়ে কথা বলার নাকি তোমাকে দেখার তৃষ্ণাটা আরও বেড়ে গিয়েছিল। ট্রাস্ট মি ফারাজ, তখন আমার ইচ্ছে হচ্ছিল তোমাকে মিক্সচার ব্লেন্ডার করতে। জার্মানি থাকাকালীন আমি ওনার সহচারে ছিলাম নিশিতা। ব্যাপারটা হয়তো শুনতে অস্বাভাবিক, কিন্তু ভাইয়ার গুটি কয়েক মেয়ে বান্ধবীর বাইরে কেউ ছিল না। আমার কথা বিশ্বাস না হলে ফারাজকে জিজ্ঞেস করতে পারো। অ্যাটলিস্ট সে আমার থেকে বেকার জানে ভাইয়া। নিশি আর বসল না, সেখানে এলোমেলো পা ফেলে বেরিয়ে পড়লো কফি শপ থেকে। সবকিছু যেন ঝিম যাচ্ছে তার। মাথা একেবারে ফাঁকা হয়ে আছে, বুকের উপর থেকে কি যেন একটা বিশাল ওজনের ভার সরে গেছে, আর তার সাথে সাথে বুকের বাম পাশে সেই চিনচিনে ব্যথাটাও। এলোমেলো পা ফেলে বেশ কিছুক্ষণ হেঁটে রাস্তার ফুটপাত ধরে বসে পড়ল নিশি। এদিকটায় মানুষের আনাগোনা কম, আবাসিক এলাকা বলা চলে। আশেপাশের মানুষজন তার দিকে অদ্ভুতভাবে তাকাতে তাকাতে হেঁটে চলে যাচ্ছে নিজ নিজ উদ্দেশ্যে। নিশি ভাবলেশীনভাবে তাদের দেখে যাচ্ছে, মাথায় কিছু নেই, পুরোই ফাঁকা তার। এখানে কি এনে বইসা রইছেন কেন? পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় উঁচিয়ে তাকালো সে। গায়ের খাকি রঙের পোশাক বদলে দিচ্ছে, এখানকার কোনো বাড়ির দারোয়ান হবে হয়তো। তাকে অনুসরণ করে আরো দুজন পথচারী দাঁড়িয়ে পড়ল। সবার দৃষ্টিতে এত প্রশ্ন দেখে সংকোচ হচ্ছে নিশির। চোখ সরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল এক নিমিষে। কি নাম আপনার? কই থাহেন? কথা কন না কেন? হঠাৎ করে মনে করতে পারছে না সে কোনো কিছুই। অদ্ভুত হলেও তার নিজের নামটা মুখ দিয়ে বের হচ্ছে না এই মুহূর্তে। নিজেকে প্রশ্ন করে নাম মনে করার চেষ্টা করছে বহুবার, কিন্তু মনে পড়ছে না। মাথায় বোধহয় যন্ত্রণা হচ্ছে খুব। এত নিরুপায় কোনোদিনও মনে হয়নি নিজেকে। আর না, ভেতরে দলাপে কি আসছে। অনেক চেষ্টা করে কোনো রকমে বলল শুধু, আমাকে একটা রিক্সা বা সিএনজি করে দিন, আমি চলে যেতে পারবো। মিনিট 10 মধ্যে একজন রিক্সা ডেকে নিয়ে এলো। জটলার মধ্যে থাকা দুজন মহিলা নিশিকে টেনে তুলে রিক্সায় উঠিয়ে দিলেন ঠিকঠাক করে। রিক্সা করে বাসায় ফিরে দারোয়ান চাচাকে ভাড়া দিতে বলে একদমে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলেন। তারপর বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে সেই অবস্থায় সে নিজেও বলতে পারবে না। ঘুম থেকে উঠে বিছানায় চুপচাপ বসে সকাল থেকে তারপর সবকিছু নিজের মধ্যেই আওড়াতে থাকলো সে। ঘুমিয়ে শরীরটা একেবারে ঝরঝরে লাগছে। ঘড়ির দিকে তাকানোর সময় ঘরে ঢুকলেন নাজমুল সাহেব। আর কিছুক্ষণ পর সন্ধ্যা। এতটা সময় ধরে ঘুমিয়ে উঠেও মনে হচ্ছে একটু আগেই শুয়েছিল। কি জানি হয়তো ক্লান্তি নেই, এমন হয়েছে। ঘুমিয়েছিলে আম্মু? হ্যাঁ বাবা, সে অনেকক্ষণ। বসো না। পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো। দীর্ঘশ্বাস ফেলে বাবাকে জড়িয়ে ধরল। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? বাবাকে বলা যায়? কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো নিশি। সম্পর্কগুলো খুব জটিল বাবা, তার চেয়েও জটিল সেগুলো পালন করা। বিশ্বাস করেও পুরোপুরি বিশ্বাস করা যায় না। আস্থাটা থাকে, কিন্তু সেটা প্রখর না। যেমনটা ভাবি তেমন না, যেভাবে আশা করি তেমন করে কাছে পেলেও তার পেছনে রয়ে যায় আরো বহু কিছু। সবকিছু কেমন যেন খুব কঠিন বাবা, জট পাকিয়ে যাচ্ছে। বারবার শিথিল করতে বসে, কিন্তু বারবার সেই একই হচ্ছে। কত সাধনার মানব জন্ম আম্মু রে। তুমি যদি এটাকে ডাল ভাত রান্নার মতো সহজ ভাবো তাহলে হবে। বিশ্বাস করা ভালো আম্মু, তবে অন্য বিশ্বাস না। বিশ্বাসের ওপর সব কিছু কেন তুমি ছেড়ে দিবে বলো তো? আস্থা থেকে সব কিছুর একটা মজুতকরণ আছে আম্মু। সম্পর্কের পরিচর্যা দরকার, যত্ন দরকার, শাসন দরকার। শুধু বিশ্বাস আর আস্থা বলে কতদিন রে মা? বিপরীত পাশের মানুষটাকেও তো জানা প্রয়োজন, তার জন্য আমার মনে কি চলে বা আমার জীবনে তার কতটা প্রয়োজন। আর কঠিন ভাবলেই কঠিন।
মনে রাখবে, সহজ ব্যাপারগুলোকে আমরা কঠিন করি। তুমি নিজে ঠিক তো জগৎ ঠিক। নিজেকে শক্ত রাখতে হবে। বাপ মেয়ে দুটিতে কথা হলো খুব। নাজমুল সাহেব নিজের সবটা দিয়ে মনে প্রাণে মেয়েকে বুঝিয়েছেন। মেয়ে এখন বড় হয়েছে, সরাসরি সবকিছু জিজ্ঞেস করাও তো যায় না। তবে বিগত কিছুদিন ধরে তার এই অস্বাভাবিক চলাফেরা আর রানীর ইঙ্গিতপূর্ণ কথাবার্তায় কিছুটা হলেও বোধগম্য হয়েছে তার। একসাথে থাকতে গেলে মনোমালিন্য হতেই পারে, একঘেয়েমি চলে আসতেই পারে, এতে কোনো দোষ নেই। তখন উচিত দূরে সরে এসে একে অন্যকে নিজেদের প্রয়োজন বোঝানো। আর যাই হোক, দূরত্ব অন্তত সম্পর্কের তিক্ততা নামক বিষটা চলে যায়। নতুন নতুন করে জন্ম দেয় মায়া নামক ভালোবাসার এক উপলব্ধি। তবে ছেলেমেয়েগুলো আজকাল নিজেদের বড্ড বেশি বড় ভাবতে শুরু করেছে। তা না হলে কি এইভাবে দুটিতে মিলে এত স্বাভাবিক থাকার নাটক করতে পারতো? কই, রোজ তো আহিল ফোন করেছে, রোজ খোঁজ খবর নিচ্ছে। নিশির ব্যাপারেও বেশ কথা হলো গতকাল। কোনো কিছুতেই বোঝার উপায় রাখেনি হেরা যে কি সাংঘাতিক। আসলেই বয়স হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বাচ্চা ভাবতে শুরু করেছে হয়তো তাকে। কথাটা ভাবতেই তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর তার সাথে একটা অদ্ভুত তৃপ্ততার হাসি। আপু আসবো? আমার কাছে কি দরকার তোর? কি চাই? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোকে দেওয়ার মতো বা তুই নিতে পারবি এমন কোনো কিছু আমার কাছে নেই অবশিষ্ট। নিশি নিঃশব্দে এসে তাহিয়ার বিছানার এক কোণে বসলো। তাহিয়া তখনও বিছানায় ঘেঁষে পরের টেবিলে বসা। রাশি আপু, আর তোমাকে আমি কোনো কালই ফুপতো বোন ভাবিনি। আমার সব সময় মনে হতো ফুপা ফুপু তোমরা আমাদের পরিবার। মামার বাড়ির কাউকে এত আপন মনে হয় আপু যতটা তোমাদের ভাবি। হ্যালো, তুমি আমাকে ভালোবাসো না, এটাই আমার দুর্ভাগ্য। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো খাত নেই আপু। তুমি তো আমার ইতিবৃত্ত, সবই জানো আপু। হয়তো বাবার ফুপুর কাছে এই জন্যই খুব আদরের আমি, কিন্তু তোমার প্রতি তাদের ভালোবাসা কোনো অংশে কম না আপু। মা আমাকে ভালোবাসতেন সেদিন তোমার মুখে শোনার পর। বিশ্বাস করো আপু, মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার ছোটবেলাটা তো আমার অজানা নয়। মায়ের কত ওড়না ধরে পেছনে পেছনে হাঁটতাম, মনে আছে তোমার? একদিন খুব করে কেঁদেছিলাম একটু কোলে নেওয়ার জন্য। ফুপু থেকে শুরু করে বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত সেদিন কোলে নিয়েছে আমায়, কিন্তু কান্না থামেনি। একসময় কেঁদে কেটে নিজে ঘুমিয়ে পড়েছিলাম। তুই ঘুমাবার পর তোকে মামি কোলের ভেতর নিয়ে খুব কেঁদেছিলেন সেদিন। সামনাসামনি কতটা কঠোর ছিল, কিন্তু ভেতরে ভেতর উনি নিজের তোকে কাছে পাওয়ার জন্য ছটফট করতেন। মায়ের ছটফটটা আমি বুঝতে পেরেছি আমার বিয়ের পর, ঠিক যেমন আমি চাইতাম তেমন। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নিশি। তুই কি আর কিছু বলবি? নিশি কিছুক্ষণ তাহিয়ার দিকে তাকিয়ে থেকে, আপু ইমাজ স্যার তোমাকে খুব পছন্দ করে। কিছুদিনের মধ্যেই হয়তো তোমাকে জানাতে পারি তোমার মনের কথা। আমি যে তোমাকে বলে দিলাম সে কথা স্যারকে বলো না প্লিজ। বলি খানিক মুচকি হাসলো নিশি। হতবম্বের মতন তাকিয়ে আছে তাহিয়া তার দিকে। ব্যাপারটাতে নিশি বেশ মজা পাচ্ছে বলা চলে। এমন না যে ইমাদের তাহিয়ার অপছন্দ, কিন্তু তাই বলি ইমাদের সাইডটা নিশি এভাবে গটগট করে বলে দিবে নির্দ্বিধায় তা সে ভাবতেও পারেনি। আচ্ছা, নিশি কি করে জানলো ইমাদের কথা? নিশিকে তো বহুবার দেখি ইমাদের সাথে হেসে কথা বলতে। প্রায় ইমাদ তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে, তাই তো বিগত দিনগুলোতে বেশ কয়েকবার। আর সেই সব দিনগুলোতে হাসিকে দেদারস অ্যাভয়েড করে গেছে সেই ছোকরা। নিশির সাথে ইমাদের এতটুকু ভেবেই কিন্তু চেহারা নিয়ে তাকালো নিশির দিকে। নিশি সে আগের মতন করে বিছানায় পা ঝুলিয়ে ঝুলিয়ে হেসে যাচ্ছে। আহা আপু, এত কিন্তু কিন্তু কি ভাবছো বলো তো? তোমায় তো এই কদিন যে ভাইয়া ফুল ইউ টাইপ অ্যাভয়েড করেছে সেটা তো তার প্ল্যানেরই অংশ। টিপিক্যাল ফিল্ম লাভার, বুঝেছো? কিন্তু ব্যাপার না, বেটার পার্সোনালিটির সাথে যায় না একেবারে। বলি সেই আগের মতন তাহিয়া। ইমাদ আর টিপিক্যাল লাভার? ওই ছোকরা হাড়ে হাড়ে শয়তান, ওরে আমি বেশ চিনি। আপু খুব ভালোবাসো বুঝি স্যারকে? জবাবে তাহিয়া কিছু বলল না, চুপ করে রইল। এবার নিশি উঠে পড়লো বিছানা ছেড়ে। তাহিয়া তখন দাঁড়িয়ে টেবিলের বইগুলো গুছাতে ব্যস্ত। অজুহাতের ভঙ্গিতে ঘাটাঘাটি করে যাচ্ছে আর নির্দ্বিধায় জড়িয়ে ধরলো নিশি তাহিয়াকে। দেহের গরমে ছোট্ট নিশি তার ডিঙিয়ে হাত গড়িয়ে গলা আঁকড়ে ধরলে মিশে রইল তাহিয়ার সাথে। আপু আমি জানি তুমি যে আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো বলেই তখন কেঁদেছিলে। যাদের কষ্ট আমাদের মন ছয়, যাদের আমরা ভালোবাসি, আমরা তো তাদের জন্যই কাঁদি।
তোমার ইনসিকিউরিটি ফিল হবার কি কারণ আমি জানি না আপু। তোমার বোন কোনো খারাপ মেয়ে না আপু, তাকে এভাবে অন্তত ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। ঘুম থেকে উঠে হতভম্বের মতন বিছানার উপর বসে আছে নিশি। যে রুমের বিছানায় সে বসে আছে সেখানে কোনো কিছুই তার বাড়ির মতো না। সে তো সকালে নাস্তা করার পর নিজের রুমেই ঘুমিয়েছিল নাকি? নিজের কথা নিজের কাছে অদ্ভুত ঠেকেছে নিশির। ফের চোখ বন্ধ করে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে আবার ঘুমানোর আগ পর্যন্ত সময়টাতে কি কি করেছে তা মনে করার চেষ্টা করলো। সবই তো ঠিক আছে। নাস্তা খেয়ে বিছানার পাশে পড়ার টেবিল থেকে পানীয় খেয়েছিল, কিন্তু এই জায়গায় ঘুমাতে ঘুমাতে কি করে চলে এলো সে? তাহলে কি ঘুমের ঘরে হেঁটে? এমন তো কোনো সমস্যা তার ছিল না। বিরক্ত আর লজ্জায় মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। নিশ্চয়ই পাশের কোনো বাসায় ঢুকে পড়েছে। কি একটা অবস্থা! লজ্জায় নিজের কপাল নিজেই চাপটে যাচ্ছে নিশ্চয়ই। হঠাৎ কি যেন ভেবে ফের রুমে চারদিকে চোখ বুলাতে শুরু করলো। রুমটা বেশ পরিচিত লাগছে, কিন্তু এই বাড়ির মানুষজন কই? চারপাশে নীরবতার বাইরে পাখির কিচিরমিচির শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। বিছানা ছেড়ে রুমের বারান্দার দিকে পা বাড়ালো সে, কিন্তু মেঝেতে পা রাখতেই ঠান্ডা যেন মাথায় গিয়ে লাগলো একেবারে। বারান্দার দরজায় সাদা পর্দা ঠেলে বারান্দায় গিয়ে উঠল। বাইরের বাগানটাও চেনা চেনা লাগছে। খটখট আওয়াজ কানে আসতেই বাঁ পাশে তাকালো। আহিল খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে টাইপিং করে যাচ্ছে। চেহারার কি দশা করেছে! হাতে ফের লাল রঙের লিউকোপ্লাস্টার বাঁধা। সেদিন তো ছিল না, আবার কি ব্যথা পেয়েছে নাকি? দূর থেকে চেহারা দেখে নিশি বুঝতে পারছে আহিলের রাগের পরিমাণটা। কিন্তু এখানে কি করে এলো? চারপাশে ভালো করে দেখতেই মনে পড়লো আহিলের ফার্ম হাউস। এটা বিগত 5 বছরের আজ নিয়ে এসেছে দুবার, কিন্তু খালি পায়ে হাঁটছো কেন ঠান্ডার মধ্যে? আহিলের আচমকা এমন হুঙ্কার দেওয়া কথা শুনে লাফিয়ে উঠল নিশি। বুকটা এখনো কাঁপছে মৃদু। তটস্থ হয়ে পিছনে ফিরতেই দেখা গেল আহিল একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। দু কদম পিছিয়ে দৌড় দিতেই আটকে ফেলল, কোমর আগলে ধরে। ভয়ে হাত পায়ে কাঁপুনি ধরে গেছে তার। আহিল আর কিছু না বলে নিশিকে একদম নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে। আমার থেকে যে অন্তত তুমি নিজেকে লুকাতে পারবে না তার সম্পর্কে কি বিগত 5 বছরেও তোমার ধারণা হয়নি? নাকি আজকাল নিজেকে খুব এফিশিয়েন্ট ভাবছো? শেষ কথাটা শুনে চোখ তুলে তাকালো নিশি। দৃষ্টি একদম আহিলের চোখ বরাবর। তাকে নিয়ে কি বিদ্রুপ করলো নাকি রাগ বুঝতে পারছে না। আমাকে তো কোনো কালে বোঝার চেষ্টা করোনি, অযথা আজও করো না। ব্যাপারটা হয়তো আমারই ভালো লাগবে না, কারণ ভুলভাল বুঝতে তো তোমার জুড়ি মেলা ভার। এইবার নিশি নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। এই লোক, এই অসম্ভব অসভ্য লোকটা চিরকাল তাকে নিয়ে মশকরা করবে। চিরটা কাল। শারুন, উত্তরে আহিল নিজের সাথে আরো মিশিয়ে নিল। শারুন বলছি আমি ওয়াশরুমে যাব। এইবারও ছাড়ল না সে, বরং কিছুটা চেপে ধরলো আরো। লাগছে আমার। তুমি কি ছাড়বা আমাকে, নাকি গায়ের সব হাড় গোড় ভেঙে ফেলবা? এইভাবে ধরেছো কেন? আমি কি চোর না ডাকাত? জবাবে বিদ্রুপ হাসি আসলো আহিল। তার চেয়েও বড় কিছু। আহিলের এমন গা জ্বলুনি কথা শুনে রেগে বোম হয়ে গেল নিশি। দু হাতে আহিলকে ঠেলতে ঠেলতে সামনে বকবক করেই যাচ্ছে। এক পর্যায়ে সামলাতে না পেরে বাঁ হাতে নিশির মাথার পেছনের দিকটা চেপে ধরে একদম মুখোমুখি খুব কাছে নিয়ে এলো। তখনও থামার নাম নেই নিশির। কি হচ্ছে তার সম্পর্কে ওর কোনো হেলদোল নেই। সে তার মতন করে কাজ করে যাচ্ছে। নিজের ঠোঁটে আহিলকে আবিষ্কার করার পর ধাতস্থ হলো সে। ব্যাপারটা মাথায় খেলতেই সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে যেন। অনেকটা দিন, ঠিক একটা বছরের মতন একটা দিন কাটিয়েছে নিয়েছি এই মানুষটার সংস্পর্শহীনতায়। বন্ধ চোখের পলক মেলতেই আহিলের দিকে তাকালো নিশি। অল্প অল্প করে চোখের জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। নিশি নিষ্প্রভভাবে তাকিয়ে আছে আহিলের দিকে। কিভাবে লোকটা ক্রমশ অস্থির হয়ে পড়ছে, একেবারে দম বন্ধ হয়ে আসছে তার। দুহাত আহিলের বুকে ঠেকিয়ে চাপ দিতেই আটকে নিল সে। নিশির অবস্থা কিছুটা আন্দাজ করে ছেড়ে দেওয়ার আগে নিচের ঠোঁটে খুব জোরেই কামড় বসিয়ে দিল আহিল। ছিটকে কয়েক কদম সরে গিয়ে দু হাতে ঠোঁটটা চেপে ধরল নিশি। চোখ ভরে এসেছে তার। আহিল দু হাতের মুঠো শক্ত করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে ক্রমশ, কিন্তু পারছে না। রাগ নিয়ে নিশির দিকে তেড়ে যেতেই ভয়ে কেঁপে উঠল নিশি। এলোমেলো পায়ে কয়েক কদম পেছোতেই সেখানকার ডিফানে হুমড়ি খেয়ে বসে পড়ল। তা দেখে থমকে দাঁড়ালো আহিল। আর যাই হোক, প্রিয়জনের চোখে নিজের জন্য ভালোবাসার বিহীন ভয় হয়তো কেউ চাইবে না। আর দাঁড়ালো না সে। বারান্দার সিঁড়ি দিয়েই একেবারে বাগানে চলে গেল। দুহাত কোমরে ঠেকিয়ে দাঁড়িয়ে রইল আহিল ওখানেই। নিশি ওখানেই বসে চুপচাপ তাকিয়ে রইল
আহিলের দিকে। তারপর ডিভান ছেড়ে চলে আসলো রুমে। ওয়াশরুম থেকে গোসল সেরে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে আসলো নিশি। ক্লোজেট খুলে জামা কাপড় ঘাঁটতে লাগলো। এখানে আসাই হয়েছে এই নিয়ে দুবার, আর প্রতিবারই বিনা নোটিশে। কোনো বাড়ি কোনো জামা কাপড় আনা হয়নি, তবে সেবার আহিল কিছু ড্রেস তাকে শপিং করে এনে দিয়েছিল, সেগুলোই ঘেটে যাচ্ছে নিশি। অনেকদিন ধরে ওয়েস্টার্ন না পরার দরুন একটা হেজিটেশন কাজ করছে তার মধ্যে। আর কিছু না ভেবে স্কাই রঙা বাটিক ফ্লোর তার টপ নিয়ে ঢুকে পড়ে নিশি। জামা নেকের দিকে ফিতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে বাড়তে বাড়তে আহিল রুমে ঢুকলো। সেন্টার টেবিলের উপর থেকে এক গ্লাস পানি উঠিয়ে খেয়ে নিল। নিশি আর চোখে দেখে যাচ্ছে আহিলকে। হাতে গলায় বডি লোশন মাখানোর সময় একদম পেছনে এসে দাঁড়ালো আহিল। এক পলক আয়নায় নিশিকে দেখে নিল ভালো করে। সদ্য গোসল শেষে ভেজা চুলে একদম মোহনীয় লাগছে নিশিকে। এই কয়েক বছরের মেয়েটার গায়ে শ্যামবর্ণের ভাবটা একেবারে উবে গেছে যেন। এতটা ফর্সা কি করে হয়ে গেল? নাকি তারই দেখার সময় হয়নি? নিচের ঠোঁট আর তার নিচের কিছু অংশ লাল হয়ে ফুলে আছে একদম। আর তাকালো না আয়নায় সে। জামার কোমরের দিকের বেল দুটো বেঁধে দিতে দিতে কেয়ারটেকার বাজার করে রেখে গেছে, রান্নাটা গিয়ে তুমি শুরু করবে, হেল্পের জন্য কাউকে ডাকতে পারবে না। অলস মস্তিষ্ক মানেই শয়তানের আড্ডাখানা। এখন থেকে সব তুমি করবে নিজ হাতে, অন্যথা হবে তো আশা করি বাকিটার বলতে হবে না। নিশি অবাক হয়ে আহিলের কথা শুনছে। ফের রাগটা চেপে বসলো তার। অলস মস্তিষ্ক, তার অলস মস্তিষ্ক। হন করে তখনই রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। রান্নাঘরে ঢুকতেই দেখলে একজন মহিলা বসে মাছ কাটতেছে। পরিচয় হয়ে জানা গেল এই বাড়ি যে দেখাশোনা করে তারই বউ তিনি। হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য এসেছে। মাছ কাটা শেষ হলে নিশি আর কোনো কাজে হাত দিতে দিল না তাকে। না না, কিন্তু সেই মহিলা নাছোড়বান্দা। অগত্যা বাধ্য হয়ে নিশি তাকে পাশে দাঁড় করিয়ে রেখেছে। রান্না শেষ করে তাদের দুজনের জন্য পরিমাণ মতো খাবার রেখে বাকিটা মহিলাকে দিয়ে দিল সে। যাওয়ার আগে বারবার বলে গেল কোনো কাজ লাগলে তাকে যেন অবশ্যই ডাকে। রান্নাঘর গুছিয়ে টেবিল সাজিয়ে উপরে চলে আসলো নিশি। ঘেমে নিয়ে এই শীতের মাঝে একাকার শুয়ে আছে সে। চুলের কাছে গেলেই দমটা মনে হয় ফট করে বন্ধ হয়ে যাবে তার। গোসলের উদ্দেশ্যে নিয়ে নিশি রুমে গেল, আর তাও আর হলো না। আহিল গিয়েছে গোসলে। তখন বাধ্য হয়ে পাশের রুমে যেতেই দেখা গেল সেখানকার টেবিলের উপর ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখছে। ল্যাপটপ চার্জ অন করে ওভাবেই রেখে গেছে সে। একবার সবকিছু গোছানোর জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো নিশি। তারপর ফ্রেশ হতে চলে গেল। শিমুল বেগম ক্লোজেট খুলে একটা সুতির শাড়ি নিয়ে ঢুকে পড়লো সে। যেন আজকে শাড়িটা পরতে খুব ইচ্ছে করছে তার। শাশুড়ির ব্লাউজ পেরিকোট ফিটিং না হলেও চালিয়ে নেওয়ার মতোই। ওয়াশরুম থেকে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে রুমে এসে শাড়ি পরা শুরু করলো নিশি। ঠিক তখনই কাঁধের দুপাশে তোয়ালে ফেলে মাথা মুছতে মুছতে ল্যাপটপটা চেক করতে এলো আহিল। নিশি এখনো দেখেনি আহিলকে। কুচিগুলো ঠিকঠাক করে ধরতেই দেখলো আহিল তার সামনে বসে কুচি ধরে দিচ্ছে। শাড়ি পরা তো ভালোই রপ্ত করে ফেলেছো। কুচি ঠিকঠাক করে বাকি শাড়িটাও ঠিকভাবে পরে নিল ঝটপট। মাথায় তোয়ালে খুলে চুল ছাড়তেই ঘন ঘন গোসল দিচ্ছ কেন? তোমার পানি ঘাটার মধ্যে কিন্তু আমি পই পই করে নিষেধ করেছিলাম ঋষি। এর জন্য কি আমি ফ্রেশও হব না? তুমি গোসল করে এসে আমাকে ফ্রেশ হওয়ার সংজ্ঞা শেখাও। ঠান্ডাটা লাগুক, খুব ভালো করে লাগুক, তারপর বরফে চুবিয়ে দেখবো কত ফ্রেশ হতে পারো তুমি। আর কথা বাড়ালো না নিশি। প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে আছে আপাতত সে। তারপরে এই লোকটা যে কোনো মুহূর্তে হাউকাউ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আহিলকে আর কিছু বলতে না দিয়ে ভাত ঠান্ডা হয়ে যাবে, জলদি খেতে আসো। রান্নার ব্যাপারে পারদর্শিতা নিশির খুব ভালো না হলেও মন্দ না। তবে মাছের আইটেমগুলো প্রপার শিখা হয়ে ওঠেনি তার এখনো। এর মধ্যে যতটা সম্ভব ততটাই করেছে সে। আহিল যদিও বিনা বাক্যে বয়ে খেয়ে যাচ্ছে, কিন্তু নিশি কোনো মতেই মাছ দিয়ে খেতে পারছে না। ব্যাপারটা তো নতুন না। কাঁচা মাছ সে রান্না করে খেতে পারেনি এর আগেও কখনো। তাই ডাল আর সবজি ভাজি দিয়ে প্লেট ভরে নিয়ে নিল সে। আহিল দেখেও কিছু বলল না। তবে নিশির খাবার শেষ হতেই নিজের প্লেট থেকে এক পিস মাছ ঠেলে ঠুলে খাইয়ে দিল। খাবার পর চেয়ারে একটু হাত দিয়ে হাত পা ছেড়ে বসে রইল কিছুক্ষণ। খাবার পর শরীর ছেড়ে দিয়েছে যেন একেবারে। আহিল আর ঘাটালো না নিশিকে। নিচের টেবিল পরিষ্কার করে সবটা গুছিয়ে নিল। এইটুকুতেই যে নিশি একা করেছে এটাই বা কম কিসে। বিছানার উপর অসার হয়ে পড়ে আছে নিশি। কাল রাতটা আহিলের স্পর্শে স্বপ্নের মতন কাটলেও সকালটা সেই সুখ নামক স্বপ্নটাকে কাচের দেওয়ালের মতন ভেঙে গুড়িয়ে দিবে তা ঘোরা করেও ভাবতে পারেনি সে। নিজেকে বহু কষ্টে টেনে নিয়ে গেল আহিল যে
পাশে শুয়ে সেদিকের বেডসাইড টেবিলের কাছে, সেখানে রাখা সাদা কামটা হাতে নিয়ে ফের বসে পড়ল বিছানায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না কোনোভাবেই, কোমর আর শির দ্বারা যেন ভেঙে চুরে আছে, পা দুটো হাঁটুর কাছ থেকে ভেঙে আসছে। সবকিছু তো স্বাভাবিকই ছিল, কিন্তু ভালোবাসার মাঝে ফুট করে আহিলের হিংস্রতাটা কোনোভাবেই নিশ্চিত দেহ মন মেনে নিতে পারছে না। রাতের ব্যাপারটা স্বাভাবিক মেনে নিলেও সকালটায় যে তা ভুল প্রমাণ করে দিল। হাতে থাকা সাদা খামটার দিকে ফের তাকালো সে। আজ সকালে আহিল তার বিছানায় নিশির মূল্য লিখে গিয়েছে এই চেকে সাইন করে। ওই দিন খুব করে জানতে চেয়েছিল কিনা, অজান্তে চোখের জল গড়িয়ে পড়েছে তার। আহিল কি করে পারলো সেটা নিশি মেনে নিতে পারছে না, কোনোভাবেই না। বারবার নিজেকে সামলাতে গিয়েও সামলাতে পারছে না সে। চোখগুলো বিহায় হয়েছে ভীষণ, বারবার মোছার পরও কেমন বিহায়পনা করে যাচ্ছে। হাতের চেকটা সযত্নে ক্লোজেটে তুলে রাখলো নিশি। গায়ে পেঁচানো বিছানার চাদর সহই ওয়াশরুমে ঢুকে পড়ল সে। শাওয়ার অন করে চিৎকার করে কেঁদে যাচ্ছে, রাগে জেদে নিজের চামড়া নিজেই খামচে ধরছে বারবার। দু হাতে মাথা চুল টেনে ধরে দেয়ালেও মাথা ঠুকেছে। রাগটা নিজের উপর ক্রমশই বাড়তে শুরু করেছে তার। আর যে সহ্য হচ্ছে না যন্ত্রণা, শান্তি পাচ্ছে না, ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। এই কথাগুলো কেন বললো সে আহিলকে সেদিন? কেন বলেছিলে যখন, এখন কেন মেনে নিতে পারছে না? কেন এত কষ্ট কেন হচ্ছে? আল্লাহ, আমার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কেন? হুট করে সকালের দিকে এক ইমার্জেন্সি কল পেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল আহিল। জলদি করে ফ্রেশ হয়ে কিভাবে যে সে বের হয়েছিল তা নিজেই বলতে পারবে না। সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখলো কেয়ারটেকার আর মিসেস বেরিয়ে যাচ্ছেন। আহিলকে দেখে ভদ্রমহিলা সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে সামনে তাকাতে দেখা গেল নিশি একা একাই নিজেকে টেনে হিঁচে নিয়ে কাজ করে যাচ্ছে। এক দৃষ্টিতে আহিল সেদিকেই তাকিয়ে আছে, তারপর উঠে গিয়ে নিজের চেয়ার টেনে বসে পড়ল ডাইনিংয়ে। নিশি আড়ষ্ট হাতে আহিলের প্লেটে খাবার তুলে দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ, ঠোঁট কামড়ে। কাল রাতের পর এখন অব্দি একবারও চোখের পাতা এক করতে পারেনি সে। তার উপর চোখ জ্বলছে ভীষণ, সারা গায়ের যন্ত্রণা সে তো বর্ণনাতে।